This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আচ্ছা অনির্বাণ, দুর্যোগ তো কমেছে, কিন্তু দুর্ভোগ কি কমলো? দুর্ভোগ তো কমেনি, তার সঙ্গে সঙ্গে সেই দুর্যোগ আর দুর্ভোগকে নিয়ে রাজনীতি আরো উচ্চগ্রামে উঠেছে শর্মিষ্ঠা। জমা জলে খোলা তারের ছোবলে তড়িৎ গতিতে মৃত্যু একদিনে একের পর এক। আমরা গতকাল গুনতে পারছিলাম না, ঘন্টায় ঘন্টায় আসছিল মৃত্যুর খবর। কয়েক ঘন্টাতেই সংখ্যাটা 10-এ পৌঁছে গেছিল। তা নিয়ে রাজ্য প্রশাসন আর সিএসসি দায় ঠেলাঠেলি আজও চলছেই। কিন্তু কোন গলদে এতগুলো প্রাণ, বা কার গলদে এতগুলো প্রাণ ঝরে গেল, গন্ডগোলটা ঠিক কোথায়, এলাকা ধরে ধরে টিভি9 বাংলা আজ তার এক্সক্লুসিভ রিপোর্ট এনেছে। এই জায়গাটাই দাঁড়িয়ে ছিল, এই লোকটা জাস্ট হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে বডি। চোখের পলক ফেলার আগেই শেষ। বাঁচানোর সুযোগ কেউ পেলেন না, সাহস করে এগোলেও তো বিপদ। এক রাতে রেকর্ড ভাঙা বৃষ্টিতে কলকাতায় সর্বনাশ, জেলাতেও বিপদ। রাজ্যে খোলা তারের বলি 10 জন। মৃত্যুর খবর আসতে না আসতেই শুরু হয়ে যায় দায় এড়ানোর খেলা। সিএসসির ঘাড়ে দোষ চাপিয়ে কার্যত হাত ঝেড়ে ফেলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানের দাবিও অনেকটা খারিজ করে দেয় বেসরকারি বিদ্যুৎ সংস্থা। ঠিক কেন এই পরিস্থিতি? আমরা পৌঁছেছিলাম কলকাতার 2 প্রান্তে। এখানে জল অনেকটাই উঁচু ছিল, আর এইখানে সাইকেল রাখার সঙ্গে সঙ্গেই সে মাটিতে লুটিয়ে পড়ে। মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথম যে মৃত্যুর খবর আসে তার নাম বাবু কুণ্ডু। বছর 62 বৃদ্ধের নেতাজিনগরে ফলের দোকান ছিল। মঙ্গলবার সকালে ত্রিফলা বাতির গায়ে সাইকেল রাখতেই ছিটকে পড়ে যান। তার কিছু পরেই ওখানেই একটি কুকুর বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাতেই এলাকার লোকজন বুঝে যান বিপদের কারণ এই ত্রিফলা বাতি। অথচ যে বাতি দীর্ঘদিন জ্বলে না, সেই বাতি প্রাণঘাতী হয়ে গেল। এখান দিয়ে সাইকেলটা নিয়ে এখানে রেখেছে, এবার ব্যাক করে আসার সময় এই গর্তটায় পড়েছে, কলের গর্তটায় পড়েই কারেন্ট গেছে, তার বডিটা পড়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলছেন কালিকাপুরের বাসিন্দারাও। তারাও চোখের সামনে মৃত্যু দেখলেন, কিন্তু কিচ্ছু করতে পারলেন না। কালিকাপুরের এই পুলিশ কিয়স্কই ছিল মৃত্যু ফাঁদ। পুলিশ কিয়স্কের মাথায় জ্বলজ্বল করছে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন। সেখান থেকেই যে খোলা তার বেরিয়ে আছে কে জানতো? বছর 53 রামগোপাল পণ্ডিত এক কোমর জলে ভারসাম্য রাখতে পারেননি। তার সাইকেল কিয়স্কে আটকে যেতেই সব শেষ। পুলিশের যে কিয়স্ক সেটাই মূলত ক্রস করতে গেছিলেন, এবং তারপরই তার সাইকেল এখানে আটকে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। উনি এই সাইডে যেতে গেছে, যখন উনি সাইকেলটা এদিকে ঘুরাতে গেছে, হাতটা ওখানে দিয়ে চাপ লেগেছে ওনাকে, ওই পুলিশের ওই ভুটটায়, তখনই ওনাকে টেনে নিয়েছে। উপরে কি লাইট জ্বলে, এটা তো আপনার অ্যাড দেওয়া আছে কিছু, ওখানে লাইট জ্বলে। হরিদেবপুরে মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ইকবালপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মেয়র। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং বারবার কেন এভাবে খোলা তারে মৃত্যু হচ্ছে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এদিন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন নওশাদ সিদ্দিকী। গোয়েঙ্কাবাবু ভার্সেস যেন ব্যানার্জি বাবুদের দায় ঠেলাঠেলি হচ্ছে। নাগরিক সুরক্ষা বলে কিছুই নাই কলকাতা শহরে। সেজন্য আমি আমার মানবিকতার খাতিরে জায়গা থেকে এসে আমি আজকে পিআইএল করেছি। সিএসসি যদি আরেকটু সতর্ক থাকতো, আরেকটু প্রিভেন্টিভ মেজার্স নেওয়া থাকতো, তাহলে এতগুলো প্রাণহানি হতো না। মুখ্যমন্ত্রী সেই কথাটাই বারবার করে বলেছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিল ঘিরে রাজনৈতিক আকচাকচি চলছেই, সঙ্গে ক্ষোভ বিক্ষোভ। ধর্মতলায় সিএসসির অফিসে বিক্ষোভ দেখায় বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন আবেকা। সুশোভন ভট্টাচার্য ও সৌভিক সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। তবে আবারও জমা জলে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে এবার সোনারপুর এবং রাজপুরে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, ঠিক কি ঘটেছে?
যতটুকু জানতে পারছি আমরা যে রাজপুর সোনারপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের মিলন পল্লীতে সেখানে জল পরিষ্কার করতে গিয়ে জয়ন্ত ঘোষ নামে একজন অস্থায়ী কর্মী সে ড্রেনের নিচে নেমেছিল। তারপরেই সেখানেই কিন্তু শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়, অর্থাৎ ড্রেনের ভিতরে নোংরা আবর্জনার যে গ্যাস, সেই গ্যাসে সে প্রথমে মূর্ছিত হয় এবং তারপরেই জলে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে কিন্তু প্রাথমিক অনুমান। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ। মানে ওই সামনেটা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে নাকি 1 ঘন্টা পরে খুঁজে পাওয়া গেছে এই সামনে থেকে। পড়ে গেছিল মানে কি জন্য ভিতর ঢুকেছিল জানো? পরিষ্কার করতে, মানে এই যে জল পাস করার জন্য নাকি? হ্যাঁ, জল যাতে পাস হয় ওই জন্য ঝামেলাটি হচ্ছিল, সবাই নাকি বারণ করেছে নামতে। তো তবু উনি নেমেছে ওখান থেকে, নেবে আর তারপর হঠাৎ করে কোনো সেফটি ছাড়াই নেমেছে আর তারপর আর পাইনি। জল ড্রেন পরিষ্কার করতে গেছিল, গেলে উনি মুখ বুজে পড়ে গেছে। এখানে কি জল জমে থাকার কারণে? হ্যাঁ জল তো সারা পরিষ্কার করে, উনি তো কর্পোরেশনের না কিছু কাজ করে, তো হ্যাঁ উনি করছিল। আচ্ছা, এটা কখন ঘটেছে? তখন মানে 2 বাজে। এদিকে কলকাতা পুরসভার আন্ডারে যে জায়গাগুলো পড়ে 1.5 দিন তো পার হয়ে গিয়েছে, কিন্তু জল যন্ত্রণা সব জায়গাতেও এখনো কমেনি, এখনো চলছে। থই থই অলিগলি, উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র একই ছবি ধরা পড়ল। বছর আসে বছর যায়, জমা জলের নরক যন্ত্রণার হাত থেকে মুক্তি মেলে না কলকাতা। বিপর্যস্ত কলকাতা, এখনো জল নামেনি কলকাতার বেশ কিছু অংশে। দক্ষিণের পাটুলি থেকে বালিগঞ্জের বিস্তীর্ণ এলাকা একদিন পরেও জলের তলায়। পাটুলি থানা থেকে শুরু করে আশপাশের এলাকা এবং গোটা রাস্তা, তা কিন্তু সব জলের তলায় রয়েছে এখনো। বালিগঞ্জ ফাঁড়ির আশেপাশের এলাকা, স্টেশন রোড জলের তলায়। প্রত্যেকটি জায়গায় এভাবে গাড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে, সাধারণ মানুষকে এখান থেকে এভাবে যাতায়াত করতে হচ্ছে। দুর্বিষহ জীবন কি রকম হতে পারে তার ছবি কিন্তু এই বালিগঞ্জের কনফিল্ড রোডে আসলে। বালিগঞ্জ স্টেশন শহরের অন্যতম ব্যস্ততম স্টেশন, অনেকটা রাস্তা এই বালিগঞ্জ স্টেশন কানেক্ট করে। সেই রাস্তা সম্পূর্ণরূপে জলমগ্ন। বালিগঞ্জ স্টেশন থেকে যারা আসছেন বা বালিগঞ্জ স্টেশনে যারা ট্রেন ধরতে যাচ্ছেন, তারা কিন্তু চরম দুর্ভোগের মুখে পড়ছেন। জলমগ্ন পার্ক সার্কাসের একাংশ, তপসিয়া, মুকুন্দপুর, কালিকাপুর। জল খানিকটা নামলেও এন্টালি, ট্যাংরা থানা এলাকায় জলে ভাসছে আবর্জনা স্তূপ। উত্তর কলকাতার খন্ডনিয়া, আমা স্ট্রিট, ফুলবাগানে এখনো জল জমে। আমা স্ট্রিট গোটা এলাকা জলমগ্ন, সব জলে ভাসছে, একেবারে কোমর সমান জল, জলে সাঁতার কাটার মতন পরিস্থিতি এবং সাধারণ মানুষের জীবন সম্পূর্ণ বিপর্যস্ত এবং বাড়ি ঘর সব ডুবে গিয়েছে। এটা হচ্ছে ফুলবাগানের ছবি, এখানেও প্রায় কিন্তু গোড়ালির ওপরে জল রয়েছে, আরো সামনের দিকে এগুলো হাঁটু সমান জল। ফুলবাগান থেকে যে রাস্তাটা বাইপাস কানেক্ট করছে, এটা সেই রাস্তার ছবি। মঙ্গলবার TV9 বাংলাকে ফেরহাদ হাকিম জানিয়েছিলেন, আর বৃষ্টি না হলে রাত 10টার মধ্যে শহরের জল নেমে যাবে। পাম্পিং স্টেশনের উপর নির্ভর করে জলটাকে বার করতে হবে, এটার জন্য একটু সময় লাগবে। যদি আর বৃষ্টি না হয় তাহলে রাত 10টার মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বুধবার সকাল পর্যন্ত কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন। এই পরিস্থিতিতে পাম্পিং স্টেশনগুলি ঘুরে দেখেন নিকাশি বিভাগের মেয়র পরিষদ। তিনি অবশ্য মেয়রের তথ্যকে খারিজ করে দিয়েছেন। না, রাত 10টার মধ্যে বেরোতে হবে কেউ বলেছে, আমার জানা নেই। যে বলেছে কি অঙ্কে বলেছে আমি জানি না। আমি বিশ্বাস করি অঙ্কে 1 আর 1 2 হয়, 1.5 হবে না আর 2.5ও হবে না। পুরসভা সূত্রে খবর, জল কতক্ষণে পুরোপুরি নামবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সায়ন্ত ভট্টাচার্য ও সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। এদিকে যদি বালিগঞ্জের দিকে নজর রাখি না, সেখানে একাংশের বাসিন্দাদের এই মুহূর্তে চরমে দুর্ভোগ। প্রায় 40 ঘন্টা সেখানে বিদ্যুৎ নেই। বাইপাসের ধারের আবাসনেও জলবন্দী বাসিন্দারা বাধ্য হয়ে জল ভেঙেই তাদের যাতায়াত করতে হচ্ছে। একদিন পেরিয়ে গেলেও জল যন্ত্রণা জারি কলকাতায়। জল দাঁড়িয়ে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক এলাকায়। বালিগঞ্জের কর্নফিল্ড রোডে এখনো বাড়িতে জমে জল। বালিগঞ্জের কর্নফিল্ড রোডের যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সেই বাড়ির ছবি একবার ক্যামেরা পার্সন সমরকে দেখাতে বলবো যে কিভাবে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রায় 40 ঘন্টা অতিবাহিত, নেই কারেন্ট, এমনকি দেখাবো ছবি কি কতটা জল উঠেছিল। মিটার বক্স যেখানে রয়েছে তারও উপর দিয়ে জলস্তর বইছে এবং রীতিমতো কারেন্ট না থাকায় তাদের জীবনযাপন রীতিমতো দুর্বিষহ। পুরো একতলা ভেসে গেছিল, যত সোফা ফ্রিজিটিয়ার সব জলে ভেসে বেরিয়ে গেছে। যা যা আছে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে গাড়ি,
সমস্ত জলের তলায় মানে টোটালি আমি সর্বশান্ত। শুধু কি তাই, প্রায় 40 ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। এর ঘরের ছবি, যে ঘরে গতকাল পর্যন্ত কোমর সমান জল দাঁড়িয়েছিল সেখানকার ছবি, প্রত্যেকটা আসবাবপত্র সামগ্রী সব ভিজে রয়েছে, এখনো ভিজে রয়েছে, চাদর বালিশ কুশন সব ভিজে রয়েছে। এবং দেখা যাচ্ছে এই সবে বিদ্যুৎ এলো এবং সেটা কিন্তু যথেষ্ট আনন্দের খবর যে ছবি দেখানোর সময় সমরকে ছড়ে দেখাতে বলো সমর, এই আমরা যখন প্রতিবেদনটা করছি তখনই কারেন্ট এলো, অর্থাৎ কোথাও যেন তাদের যেন শান্তি মিলল। ওরে বাবা, শান্তি মানে মনে হচ্ছে ধরে প্রাণ এলো। জলবন্দী অবস্থা বাইপাসের ধারে থাকা আবাসনেও। কালিকাপুর আবাসন চত্বরও এখনো ডুবে, জল থই থই নিচের তলা, জল ভেঙেই যাতায়াত করতে হচ্ছে আবাসিকদের। অনেকেই বলছেন এই রকম অবস্থা তারা কোনোদিনও দেখেননি। কার্যত জলবন্দী অবস্থা শহর কলকাতার বাইপাস লাগোয়া আবাসনে। বৃষ্টি হয়েছে, তারপর রোদ উঠেছে, কিন্তু এখনো পর্যন্ত জল কমেনি। প্রবলেম তো বটেই, দেখুন এতখানি জল, এখন আমি জানি না রাস্তায় গিয়ে বাস পাবো কি কিছু কমিউনিকেশন পাবো কি পাবো না। প্রতি বছর তো এরকম জল জমে না, জমে সামান্য কিছু, তাতে আমাদের অসুবিধা হয় না, কিন্তু এইবার যে জল জমেছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না। এরকম জল আমি দেখিনি কোনোদিন, আমার এই বয়সে আমি দেখিনি কোনোদিন। 2009 থেকেই আইচ পরিবারের 2 সদস্য থাকেন একতলায়। জল এখন নামলেও বাড়ির মধ্যে থাকা প্রয়োজনীয় নথি, খাট সবই ভিজে নষ্ট হয়ে গেছে। সব নষ্ট হয়ে গেছে, ডিমান্ড কাটে সব জল ঢুকে গিয়ে এই অবস্থা হয়েছে। এই রকম গুরুত্বপূর্ণ নথি একেবারে শুধু জলে ভিজেছে না, ছিঁড়ে পর্যন্ত গেছে। চাল ফাল সব নিচে ছিল তো, সব চালের পুরো ড্রাম ফ্রাম নষ্ট হয়ে গেছে, এখন সব ফেলে দিতে হবে। এই যে বাইক, তা এখনো পর্যন্ত জলের তলায়। কতক্ষণে জল নামবে, কবে স্বাভাবিক হবে তাদের জীবন, সেই উত্তরও অথই জলে। সায়ন্ত ভট্টাচার্য ও সুশোভন ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। সব বই জলে, জলে সমস্ত পরিশ্রম। দুর্যোগে রাত পেরিয়ে আসা কলকাতার বইপাড়ার বিধ্বস্ত চেহারা। আনুমানিক 3 কোটি টাকার বই নষ্ট হয়েছে বলে বলছেন বইপাড়ার বিক্রেতারা। জলে ভাসছে বর্ণপরিচয়, ভাসছে শঙ্করের চৌরঙ্গি, হাবুডুবু খাচ্ছে তিস্তা পারে বৃত্তান্ত। ফুটপাথের ধারে গা শুকোচ্ছে ক্যালকুলাস, ম্যাটেরিয়া মেডিকা। ভিজে কাদা স্কুল পাঠ্যের বইপত্র। কয়েক কোটি টাকা লোকসান হয়ে গিয়েছে কলেজ স্ট্রিট বইপাড়ার। প্রবল বৃষ্টি এবং জলের তরে ভেসে গিয়েছে বইগুলো, সমস্ত শেষ হয়ে গেছে। মানে আনুমানিক 2 থেকে 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি ঘটেছে। বইপাড়ার নামজাদা প্রকাশনা সংস্থার গুদামঘরগুলিতে শোচনীয় পরিস্থিতি। দেশ, প্রতিক্ষণ, পত্রভারতী কিংবা ধানসিঁড়ি, জলে গিয়েছে বহু পরিশ্রম। রয়েছি নামজাদা প্রকাশনী দেশ পাবলিশিং এর অফিস ঘরে। বই সেখানে হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। এই যে কয়েক কোটি টাকার বই জলে ভেসে গেল, তার সঠিক হিসেব এখন বলা সম্ভব নয়। এরকম একাধিক প্রকাশনার অফিস দপ্তর তা সম্পূর্ণ ভেসে গিয়েছে জলের তোড়ে। বাইন্ডাররা বই বাইন্ড করে রেখেছে যে পরের দিন ডিসপ্যাচ হবে, সোমবার গভীর রাত্রিতে এটা ঘটলো, ফলে কাউকে কোনো সময় দিল না। মানে কাগজ, বোর্ড, পার্টিকুলারলি যে বইগুলো নিউজ প্রিন্টে ছাপা, সেগুলো একদম পুরো কাদা হয়ে গেছে, কিছু করার নেই। কলেজ স্ট্রিট, বইপাড়া, প্রেসিডেন্সি, কফি হাউস, পুরনো কলকাতার জীবন্ত উপাখ্যান, যার প্রাণভোমরা ফুটপাথের এই বই বিক্রেতারা। কিন্তু এবার দুর্যোগের ধাক্কায় তাঁদের উৎসব ম্লান। কোনো মতে সে ভেজা বইগুলোকে উদ্ধার করার কাজ চালাচ্ছেন কলেজ স্ট্রিটের বই বিক্রেতারা। সেখানে অনেক দুষ্প্রাপ্য বই থাকে। বিশ্বভারতী প্রকাশনার বই সম্পূর্ণরূপে, একেবারে প্রাচীন একটা বই, সেটা সম্পূর্ণরূপে ভিজে গিয়েছে, কোনো ক্রমে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। এরকম প্রচুর পুরনো বই যেগুলো হয়তো আর কোথাও পাওয়াও যাবে না, সেই বইগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভিজে গিয়েছে। অনেক বই দুষ্প্রাপ্য বই সব নষ্ট হয়ে গেছে, যেসব বই পাওয়া যায় না, ঠিক আছে, পুরো বই নষ্ট হয়ে গেছে, দোকান হেলে গেছে। কলেজ স্ট্রিট বইপাড়ার প্রত্যেকটা বইয়ের দোকানের ভিতরে জল ঢুকে গিয়েছে এবং জল ঢুকে সব তছনছ করে দিয়েছে। আমরা ভেবেছিলাম যে এই তো এই সপ্তাহ লাস্ট আমাদের,
আমি শনিবার সব কিছু গুছিয়ে যাব, কিন্তু হঠাৎ এমন ওটা আসলো, ঝড় রাত্রে আসলো, আমরা মানে কান্না পাচ্ছি, মানে ভাবার বিষয়। চোখে জল, কাঁদছেন বই বিক্রেতারা, সব শেষ, পরপর বইগুলোকে কোনো ক্রমে শুকিয়ে ফেলার কাজ তারা করছেন, কিন্তু এভাবে কি আর সামাল দেওয়া যায়? পানহাটির পার্থ প্রতিম দত্ত কলেজ স্ট্রিটে পাঠ্য বইয়ের দোকান ও প্রকাশক। তার দাবি একদিনেই প্রায় 3 লক্ষ টাকার বই জলে গিয়েছে। আমাদের যা জল জমেছে গত বছর আমপানের থেকে অনেক, প্রায় দোকান কিছু প্রায় 1-1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে গেছে। যারা কলেজ স্ট্রিটের ফুটপাতে বসে পত্রিকা বেচে, প্রেসিডেন্সির দুদিকে যারা দোকান, যাদের, আমাদের তবু ইন্স্যুরেন্স আছে, আমরা ইন্স্যুরেন্সে ক্লেম করলে একটা পোর্শন হয়তো টাকা পাবো, ক্ষতিটা সামালও দিতে পারবো, কিন্তু এরা তো কিচ্ছু করতে পারবে না। লিও টলস্টয় বলতেন, 3টে জিনিস মানুষের জীবনে বিশেষভাবে প্রয়োজন, বই, বই আর বই। কিন্তু মেঘ ভাঙা বৃষ্টিতে সৃষ্ট অভাবনীয় দুর্যোগ লণ্ডভণ্ড করে দিয়েছে কলকাতার বইপাড়াকে। কত বই নষ্ট! অথচ দেখুন, 1933 সালে নাৎসি জার্মানিতে বই পোড়ানোর কুখ্যাত ঘটনাই হোক, কিংবা 1258 খ্রিস্টাব্দে বাগদাদ দখল করার পরে মঙ্গলদের টাইগ্রিস নদীতে বই ভাসানোর কিংবদন্তি, সবকিছু তো জানা ওই বইয়ের পাতা থেকে। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। পুজোর মধ্যে চাকরির দাবিতে বিক্ষোভ, উত্তাল বারাসাত। যশোর রোডে আন্দোলনে 2022-এর টেট উত্তীর্ণরা। শিক্ষামন্ত্রী যাওয়ার খবর পেয়ে মিছিল করে পৌঁছে যান চাকরি প্রার্থীরা। পুলিশ বাধা দিতেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। তুমুল ধস্তাধস্তি, অবিলম্বে নিয়োগের দাবিতে সরব আন্দোলনকারীরা। রামপুরহাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী পড়ুয়াদের যৌন হেনস্থা ও ধর্ষণ খুনের অভিযোগে প্রতিবাদ। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে বাঁকুড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ আদিবাসী পড়ুয়াদের। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। নিমতিতা স্টেশনে বিস্ফোরণে বেকসুর খালাস, 3 অভিযুক্ত দোষী প্রমাণ করতে পারল না এনআইএ। 2021 সালে নিমতিতা স্টেশনে বিস্ফোরণে জখম হন তৎকালীন মন্ত্রী জাকির হোসেন। রেল পুলিশের থেকে তদন্তভার সিআইডি নিয়ে এবং এনআইএর কাছে যায়। প্রমাণের অভাবে বেকসুর খালাস ঈশা খান, আবু সামাদ, সৈয়দুল ইসলাম।